সালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার ওয়ান, প্রথম থেকে আর কি, চ্যাপ্টার ওয়ান ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এর ফার্স্ট ক্লাস করব। এই চ্যাপ্টারটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ কি, তারা 10, 10, 20 নাম্বার পাওয়ার একটা সুযোগ থাকে। কিভাবে? ফিনান্সিয়াল ম্যানেজমেন্টেও 10, আবার প্রজেক্ট ম্যানেজমেন্টেও এই চ্যাপ্টারটা আছে। আর যারা অ্যাকাউন্টিং বা ফিনান্স ডিপার্টমেন্টে আছেন, তাদের তো এটা করতে হবে 10 নাম্বার এই চ্যাপ্টার থেকে যেহেতু আসে। ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা কি যারা লাইভে আছেন তারা কি স্পষ্ট ভাবে দেখতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন যে স্পষ্ট দেখা যাচ্ছে। একটু কাইন্ডলি জানাবেন যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এটা জানাবেন, বা শোনা যাচ্ছে কিনা। কারণ যারা জুমে ক্লাস করে তারা তো স্ক্রিন শেয়ারে ক্লাস করে খুব সুন্দর দেখতে পারে, স্পষ্ট দেখতে পারে। কিন্তু যারা লাইভে ক্লাস করে তারা তো ঠিকভাবে দেখতে পারে না, কারণ ঝাপসা হয়ে যায় অনেক সময়, রেকর্ডিংটাও একটু ঝাপসা ঝাপসা থাকে। আচ্ছা, এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে ফাইনাল ইয়ারে। কারণটা হলো এই সাবজেক্টের থিওরি গুলো আসে ইংরেজিতে, আর অঙ্কগুলো ফিনান্সের অঙ্কের একটা বৈশিষ্ট্য কি, যে সূত্র নির্ভর অঙ্ক যেগুলো আছে ফেল এই যে, কি, না মিলাতে পারলে শূন্য, জিরো পাওয়া যায়। যেমন ধরেন একটা ডিভিডেন্ড পলিসি একটা সূত্রের অঙ্ক অঙ্ক আসলো, আপনি দিতে পারলেন না, সূত্র পারলেন না, তাহলে এটার জন্য স্যাররা কোনো নাম্বার এক্সট্রা দেয় না। যেমন অ্যাকাউন্টিং এর অঙ্কের ছক থাকে, যার ফলে নাম্বার কিছু পাওয়া যায়, অল্প অল্প নাম্বার দিলেও পাস চলে আসে। কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে দুইটা কারণে ফেল করে, থিওরি লিখতে পারে না, থিওরি ইংরেজিতে হয়। আর 2 নাম্বার কারণ হলো অঙ্কগুলো সঠিক না হলে অনেক ক্ষেত্রে নাম্বার জিরো পাওয়া যায়। তা আমরা এই সাবজেক্টে বাঁচবো কিভাবে তাহলে? বাঁচার উপায়টা হলো চ্যাপ্টার প্রথমে সিলেক্ট করে নিব, যে চ্যাপ্টারগুলো সহজ, যেমন চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5, এইগুলো সহজ। আর চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7, এই দুইটা হলো মোটামুটি কঠিন বা বড়। এখন যারা পাস করতে চান তাহলে এই 4টা থেকে 40 নাম্বারের মতো ব্যবস্থা আপনার হয়ে যাবে সি পার্টের। আর একটা থিওরি দিয়ে দিলেন, 50 হয়ে গেল। আর যারা A+ বা ফার্স্ট ক্লাস পেতে চান, এইগুলো করলেন। এখন আমি আবার সবগুলাই করি, কোনোটা বাদ দিই না। যেমন রবি মঙ্গল বৃহস্পতি শনি সোম বুধ এটা করাচ্ছি, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। রবি মঙ্গল বৃহস্পতি এটা করাচ্ছি, যেহেতু পরীক্ষা চলে আসছে, ডাবল ডাবল করা শেষ করার চেষ্টা করতেছি। এরপরও আরো আপনাদের সুবিধা আছে, যারা পরীক্ষা সামনে চলে আসছে তারা এই চ্যাপ্টার 2 নিয়ে বসে থাকবেন না। আপনার যদি মন চায় চ্যাপ্টার 7টা দেখে ফেললেন বাসায় বসে, চ্যাপ্টার 6টা বাসায় বসে দেখে ফেললেন, চ্যাপ্টার 5 দেখে ফেললেন বাসায় বসে। তা আমার এইটা শেষ করতে যদি 15-20 দিন লাগে, আপনি এই 3টা শেষ করতে আপনার 15-20 দিন লাগবে। অর্থাৎ 1 মাসে আপনার বই কমপ্লিট করা সম্ভব, একটু ভিডিও দেখতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা আমার এখানে সুবিধা আছে, আমার এখানে আরেকটা সুবিধা আছে, যেরকম সেই সুবিধাটা হলো যেমন ভিডিও দেখার সাথে সাথে আপনার এই চ্যাপ্টারের A to Z শিখার একটা কৌশল আমার শিখতে পাবেন। আমার পড়াচ্ছি যেহেতু প্রথম চ্যাপ্টার থেকে শুরু করতেছি, এই জন্য কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলে দিচ্ছি। যে ধরেন আমি চ্যাপ্টার অলি স্যারের সাজেশন থেকে, যে আজকে ক্লাস পরীক্ষা হয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সব কমন ছিল, অ্যাকাউন্টিং এবং মার্কেটিং, ফিনান্স 4টা ডিপার্টমেন্টের থার্ড ইয়ার পরীক্ষা হয়েছে, আল্লাহর রহমতে সব নিয়ম কমন ছিল। কতগুলোকে হুবহু ছিল, কতগুলো নিয়ম কমন ছিল। কমন পড়ার কারণ হলো যেমন ক্যাপিটাল বাজেট এন্ড রিস্ক অ্যানালাইসিস, এই চ্যাপ্টারের কয়টা রুল আছে সেটা আমি জানি। একটা রুলের নাম হলো, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কি কি রুল আছে। সার্টেনলি ইকুইভ্যালেন্ট একটা রুল। তাই আমি 3টা অঙ্ক দিয়ে এই সার্টেনলি ইকুইভ্যালেন্টের A to Z শিখেছি। প্রশ্ন যতগুলো আছে বইয়ের সার্টেনলি ইকুইভ্যালেন্ট রিলেটেড সব পারবেন 3টা অঙ্ক করলে। 2 নাম্বার রুল ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং এর 2টা অঙ্ক দেওয়া আছে, প্রবলেম 4 এবং প্রবলেম 5। ক্যাপিটাল বাজেটিং এর CFAT CFBT দেওয়া থাকলে কিভাবে করতে হয়। তো 2টা অঙ্ক দিয়ে আমি ক্যাপিটাল বাজেটিং শিখিয়ে দিচ্ছি আপনাকে। 2টা নিয়ম গেল। 3 নাম্বার নিয়ম হলো প্রবাবিলিটি। প্রবাবিলিটির 1টা 2টা
তিনটা তিনটা অঙ্ক দিয়ে প্রবাবিলিটি শেখানো হয়েছে, তিনটা নিয়ম গেল। 4 নাম্বার নিয়ম হলো প্রবাবিলিটির মধ্যে আরেকটা নিয়ম আছে, একটা হলো প্রবাবিলিটি ট্রি। চারটা নিয়ম হলো। এখানে 9 এবং 10 দুইটা অঙ্ক দিয়ে প্রবাবিলিটি ট্রি এর অঙ্ক শেখানো হয়েছে, চারটা নিয়ম। 5 নাম্বার একটা নিয়ম আছে, নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা আপনার নিয়ম আছে এই বইতে। এই 5টা নিয়ম এই বইতে আছে, এই চ্যাপ্টারে। যদি এই 5টা নিয়ম আপনার জানা থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি আপনার 5টা নিয়ম শেষ করে এই বইটা নিবেন। নিয়ে বইয়ের যতগুলো অঙ্ক আছে, যেমন আমার সামনে বইয়ে ওই কমার্স পাবলিকেশনের 40টা অঙ্ক আছে, মিলে নিয়ে এরকম 40টা মতো আছে, ব্যতিক্রমে হয়তো 60টা আছে বা 40টা আছে, সবগুলো আপনি ইনশাল্লাহ পারবেন। যদি কোনোটা না পারেন, সেক্ষেত্রে আমাকে সলভ ক্লাসে বলবেন যে স্যার এটা পারি না, আমাকে এটা বুঝাই দেন, আমি ইনশাল্লাহ বুঝাই দেবো। তা আমরা আজকের ক্লাসে একটা অঙ্ক করব, যে অঙ্ক দিয়ে 10 নাম্বার পাওয়া যায়। 10 নাম্বার অঙ্কগুলো কিরকম হয় সেটা আমরা শিখবো। যেহেতু ইম্পর্টেন্ট একটা ক্লাস, সবাইকে একটু কষ্ট করে শেয়ার করতে বলবো। আমিও শেয়ার করে রাখতেছি যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারেন, এবং আপনি শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবরাও যাতে এই ক্লাসটা দেখে উপকার পায়। আমি একটু আপনাদের যে ফ্রি গ্রুপ আছে, এখানে তো আপনার ফ্রি গ্রুপ আছে, যেটা যে গ্রুপগুলোতে ফ্রিতে ক্লাস হয়, সেখানে লিঙ্কটা দিয়ে রাখতেছে। আপনার যদি ফ্রি গ্রুপে অ্যাড হতে চান, তাহলে একটু কমেন্টে আপনার ডিপার্টমেন্টের নাম বা সাবজেক্টের নাম লিখে দিলে কাস্টমার কেয়ার প্রতিনিধি যারা আছে তারা আপনাকে আহ, ওই লিঙ্কটা দিয়ে দিবে। সেখান থেকে ফ্রি ক্লাসগুলো করলেও দেখা যায় মোটামুটি নিয়মগুলো অনেকগুলা কাভার করা যায়। কিন্তু ফাইনাল ইয়ারে ফ্রির চেয়ে পেইডটা করা বেশি ভালো, কারণ ফাইনাল ইয়ারে ফেল করলে ইয়ার লস হয়। প্রবলেম 1, এখানে বলতেছে দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ এ প্রজেক্ট আর এস ফলো। আপনার একটা প্রজেক্টের, ধরেন আপনি একটা মুরগির ফার্ম দিছেন, সেখানে 28,000 টাকা বিনিয়োগ করছেন। বিনিয়োগ করার পর প্রথমে বিনিয়োগ করছেন, প্রথমে এই যে মাইনাস দেওয়া, বিনিয়োগ করছেন 28,000 টাকা। আর আগামী 5 বছরে, 5 বছরে এই টাকাগুলো আপনার আসছে। এটা গেল 28,000 গেল, আর এগুলো আসলো। The certainly equivalent factor behavior as per the following equation বলতেছে যে এখানে ঝুঁকির যে বিষয়টা আছে, সবসময় যে আমরা যেটা ভাবি যে 11,000 পাওয়া যাবে, নাও পাওয়া যেতে পারে, 9,000 পাওয়া যাবে, নাও পাওয়া যেতে পারে। আপনাদের একটু বেসিক আলোচনা করে দেই, তাহলে অঙ্কটা প্রশ্ন প্রশ্ন যতই কঠিন হোক আপনি পারবেন। হ্যাঁ, আর বেসিক আলোচনা যারা শুনতে চাচ্ছেন না, তারা আমাকে ক্লাসের শেষে 5 মিনিট সময় দিবেন এই অঙ্কটা আপনাকে সমাধান করে দেওয়ার জন্য। একটু বেসিক আলোচনা করি যে আমরা আগে যে ক্লাস করছি ফিনান্স বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, ক্যাপিটাল বাজেটিং করছি। ক্যাপিটাল বাজেটিং কি, ধরেন আপনার বাবার কাছে যাই বলছেন 1 লাখ টাকা দাও, আমি একটা ফটোকপি মেশিন কিনবো। ওই মেশিন থেকে বাবা জিজ্ঞেস করলো যে হ্যাঁ, তুমি যে 1 লাখ নিচ্ছ কি লাভ? বা আমার প্রথম বছরে 10,000 পাবো, দ্বিতীয় বছরে 20,000 পাবো, পরে পাবো 30,000, পরে পাবো 50,000, হ্যাঁ, পরে পাবো 20,000। এইভাবে 5 বছর এই টাকাগুলো পাবো, আপনার টাকা ফেরত চলে আসবে। এই যে ক্যাপিটাল বাজেটিং এর যে সিএফ, এটি, পরে ডিপ্রিসিয়েশন, এইভাবে আমরা সিএফ, বিটি ট্যাক্স, তারপরে আমরা ইবিটি, এগুলো করে করে হিসাব করতাম। এইখানে কিন্তু একটা জিনিস মিসিং ছিল, ব্যবসাতে ঝুঁকি বিদ্যমান। প্রতিটা ব্যবসাতে ঝুঁকি আছে, পৃথিবীর কোনো ব্যবসা নাই যে ব্যবসাতে ঝুঁকি নাই। ঝুঁকি কিন্তু এই ক্যাপিটাল বাজেটিং এর ভিতরে নাই। আজকে আমাদের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হলো ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস। অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং এর আগে নিয়ম নীতি আপনার জানা থাকতে হবে, পরে না রিস্ক অ্যানালাইসিস, পরে ঝুঁকি হিসাব করবেন। এখন বলবেন যে স্যার আমি তো আগে ক্যাপিটাল বাজেটিং পড়িনি, আপনার কাছে নতুন প্রাইভেট পড়া শুরু করছি। তাহলে আপনাকে বলবো আপনি কোন ডিপার্টমেন্ট? স্যার আমি তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তাহলে কি করেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট করেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যাপিটাল বাজেটিং আমি শিখিয়ে দিব। না স্যার আমি তো অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্ট, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করেন, আপনি তো থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্যাপিটাল বাজেটিং শিখতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি এই ক্যাপিটাল বাজেটিং এর মাঝে ঝুঁকি কিভাবে সমন্বয় করা যায়। তারা বলতেছে প্রতি বছরেই 5% করে কমে যাবে,
এরকম বলতেছে, এবং ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি বের করো দ্য প্রজেক্ট ইফ রিস্ক ফ্রি রেট 8%, যদি সুদের হার 8% হয়। আগে যখন আমি অঙ্কটা করতাম এইভাবে করে ফেলতাম, এনপিভি বের করলে আমাকে এইভাবে ঘরটা করতে দিত। ইয়ার লিখতাম এখানে, যেমন এখানে ইয়ার লেখা আছে 0, 1, 2, 3, 4, 5। পরে এখানে লিখতাম হলো CFAT, প্রশ্নে দেওয়া আছে -28, 6000, 7000। প্রশ্ন লিখতেছি কিন্তু অঙ্ক শুরু করি নাই আমি, বেসিক দিয়ে অঙ্ক করাচ্ছি ফার্স্টে। এনপিভি বের করতেছে, এনপিভি, তখন আমরা কি করতাম, দুইটা ঘর করতাম, একটা নাম হলো ডিএফ আর একটা হলো পিভি, শেষ এনপিভি। এরপরে ক্যালকুলেশন করে করে ফেলতে হবে। এখন যখন তারা বলছে ঝুঁকি মুক্ত করতে হবে আপনাকে, ঝুঁকি মুক্ত করতে হলে আরো দুইটা ঘর বাড়তি আসবে, এই দুইটা ঘরের পাশে আরো দুইটা ঘর আমাকে লিখতে হবে। ঝুঁকি মুক্ত করতে হলে ডিএফ আর পিভির আগে দুইটা ঘর করতে হবে। একটা হলো সিই ফ্যাক্টর আর অ্যাডজাস্টেড CFAT, এই দুইটা ঘর আপনাকে করতে হবে। এখন ডিএফ হলো ডিসকাউন্ট ফ্যাক্টর, এখন সিই ফ্যাক্টর সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর, অর্থাৎ ঝুঁকির মাত্রাটা। ডিএফ অর্থ হলো ডিসকাউন্ট ফ্যাক্টর, ঝুঁকির মাত্রা তারা বলছে প্রথমে যে 1 টাকা দিবা প্রতি বছর 5 পয়সা করে কমে যাবে। অর্থাৎ প্রথমে যে 1 টাকা দিলাম প্রতি বছর 5 পয়সা করে কমবে। 1 টাকা থেকে যদি 5 পয়সা কমায় দেই তাহলে কত, 95 পয়সা আসে। তো এখানে 95 পয়সা হলো। এই 95 পয়সা থেকে যদি আরো 5 পয়সা কমায় দিই তাহলে 90, আরো 5 পয়সা কমাইলাম 85, আরো 5 পয়সা 80, আরো 5 পয়সা 75। এই ঘরটা কি বুঝে গেছেন? বুঝলে ওকে লেখেন, না বুঝতে পারলে আমি আরেকটু বুঝাই দিই। প্রশ্নে তারা বলছে এই যে এইটা এইটা দেখে আপনাকে এই কাজটা করতে হবে, যে এই জায়গাটা ইকুয়েশন সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর, এই যে সিই ফ্যাক্টর, এই সিই ফ্যাক্টর এখানে লিখছি, সিই ফ্যাক্টর লিখছি, লিখে এই যে এক, প্রথমে 1 লিখছি, যারা দুর্বল ছিলেন তাদের বলছি যে 1 লিখছি, ওই 1 থেকে 50 পয়সা প্রতিবার করে বাদ দিছি। আপনাদের প্রশ্ন নিব, সবার প্রশ্ন নিব, প্রতি বছর 5 পয়সা করে বাদ দিছি। তাহলে যে 1 লিখছি, 1 থেকে 5 পয়সা 5 পয়সা করে বাদ দিয়ে এখান থেকে 5 পয়সা বাদ দিছি, এখান থেকে 5 পয়সা, এখানে 5 পয়সা, এখানে 5 পয়সা, এখানে 5 পয়সা। প্রশ্নে যদি এখানে বলতো যে না না 5 পয়সা বাদ দেওয়া যাবে না, তুমি এখন এখানে 10 পয়সা করে 1 পয়সা করে বাদ দাও, তাহলে কি করতাম, প্রথমে লিখতাম 99, পরে লিখতাম 98, পরে লিখতাম 97, পরে লিখতাম 96, এইভাবে লিখতাম। যেহেতু বলছে 5 পয়সা বাদ দিতে, 5 পয়সা হিসাবে বাদ দিলাম। এখন এই দুইটা ঘর গুণ করলে এটা চলে আসবে, 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘর বুঝে গেলে ওকে লেখেন। 4 নাম্বার ঘরটা কিভাবে করতেছি, 2 গুণ 3, আনসার বলেন, এটার সাথে এটা গুণ করলে কত আসে, -28। এই দুইটা গুণ করলে কত আসে, এই দুইটা গুণ করলে কত আসে, এই দুইটা গুণ করলে আসে, এগুলো বলেন কত আসে। এই দুইটা গুণ করলে 8800 আসে মনে হয় না, এই দুইটা গুণ করলে 8500। আমার কাছে ক্যালকুলেটর নাই আপাতত। 6300। ভুল হলে বলবেন একটু কষ্ট করে। এই দুইটা গুণ করলে কত আসে, ক্যালকুলেটর আছে, বের করে নিস। আপনার একটু কমেন্টে লিখে দিলেই তাড়াতাড়ি হইতো। বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলেন। 5700, 9000-এর 75%, 6750 মান। আচ্ছা, ভেরি গুড, করে দেওয়ার জন্য। আপনাদের কথা মতো কিন্তু এগুলো লিখছি, ভুল হলে আপনাদের দোষ। এখন এটা করে ফেললাম আমরা, তো এই ঘটনা অনেক ইজি। যারা একেবারে উইক স্টুডেন্ট, এটা বুঝাই দিছি, এই দুইটা গুণ করলেন এটা হয়ে যাবে। সার্টেনলি ইকুইভ্যালেন্ট চাইলে এরকম 6টা ঘর করবেন চোখ বন্ধ করে, দুইটা দেওয়া থাকবে আর 4টা করবেন, 4টার মধ্যে 2টা শিখে ফেলছেন। এখন এই টাকাটা হলো ঝুঁকি মুক্ত, এটার মধ্যে ঝুঁকি ছিল, এটা ঝুঁকি মুক্ত। এখন এটার মধ্যে ডিএফ, ডিএফ কিভাবে বের করে, ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর বের করা তো ছোট ক্লাসে শেখানো আছে, তারপর আমি শিখিয়ে দিতেছি আপনাদের।
এই যে বলতেছে এই ব্যবসা থেকে 8% লাভ চাই, 8% লাভ চাই, রেট অফ রিটার্ন 8%, 8% লাভ চাই। 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 8% মানে 0.08 পাওয়ার 1 2 3 এভাবে দিতে হবে। অর্থাৎ আমি আরেকবার বলতেছি, এই ঘরের মানটা যদি বের করতে চাইলে এই সূত্রটার মাঝে এখানে 0 লাগাবেন, সাইন্টিফিক ক্যালকুলেটরকে জিজ্ঞেস করবেন, সে বলবে এই যে 1। এই সূত্রটার মাঝে 8 কই পাইলাম, প্রশ্নে দেওয়া 8, যদি প্রশ্নে দেওয়া থাকতো 10 তাহলে 10 লিখতাম, 5 দেওয়া থাকলে 5 লিখতাম। সুদের হারটা প্রশ্নে দেওয়া আছে, এই 8টা। আমি একেবারে বেসিক ধরে ধরে অঙ্ক করাই, যারা একেবারে উইক কিছুই পারে না তারাও যাতে এই অঙ্কটা পারে, এই যে এটাই। আর আপনাদের একটু রিকোয়েস্ট করব, আপনাদের অনেক বন্ধুরা আছে, হাজার হাজার বন্ধুরা আছে যারা এখন টিচার পাচ্ছে না, তাদেরকে একটু শেয়ার মেনশন করে এই ভিডিওটা দেখার ব্যবস্থা করে দেন। তাদের যদি ভালো লাগে তারা এমনি পড়বে, কারণ বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমানে প্রশ্নের ধারা চেঞ্জ হয়ে গেছে, কঠিন হচ্ছে। আগে ফ্রি ভিডিও আমার দেখে দেখে অনেকে পাশ করতো, ফ্রি সাজেশন থেকে দেখে পাশ করে ফেলতো। এখন প্রশ্ন একটু ঘুরাই দিল, ফাইনাল ইয়ারে ফেল করে ফেললো, ইয়ার লস হয়ে গেল, বিরাট একটা ক্ষতি। এমনি তো অনেক বছর ইয়ার লস হয়ে গেছে, আর যে আবার ইয়ার লস হয় তাহলে তো সর্বনাশ। এখন যদি এখানে এক বসাই, এই সূত্রের মাঝে এক বসাই দিই, তাহলে এটার মান চলে আসবে। এটার মান কত আসে, এক বসাইলে আসে মনে হয় 9 2 5, 4টা করে নিছে। হ্যাঁ, 4টাও নিতে পারেন, 3টাও নিতে পারেন, করে ফেলছে একজন। অসংখ্য ধন্যবাদ যে করে দিছেন। আর গুণ ফলটাও একটু লিখে ফেলান, তাহলে আমার আরো সুবিধা হয়। গুণ ফলটাও বের করে ফেলান। 4 সংখ্যাও নিতে পারেন, 3 সংখ্যাও নিতে পারেন। এই ঘরটা কি বুঝে গেছেন? বুঝে গেলে একটু ওকে লেখেন বা ডান লিখেন যে বুঝে গেছি স্যার। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ একজনকে লিখছে, স্যার অনার্সে যখন প্রথম আপনার ভিডিওগুলা ফলো করি অনেক কিছু শিখছি। অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু বান্ধবকে, ছোট ভাইদের অবশ্যই জানাবেন। সালাম দিছে, ওয়ালাইকুম সালাম। এটা ক্লাস 1, হ্যাঁ ক্লাস 1। আচ্ছা, বুঝেন নাই কোনটা বুঝেন নাই একটু কাইন্ডলি হাত উঠায় বলেন তো, কে বুঝে নাই? বুঝেন নাই কোন জায়গায় বুঝে নাই? এই জায়গাটা, এই সংখ্যাগুলো কিভাবে বের করছি, যেমন এটা বের করতে করার জন্য আমি সূত্র এইভাবে ফেলছি। সূত্র মুখস্থ করতে হবে আপনাকে, সাইন্টিফিক ক্যালকুলেটর নিবেন, এইভাবে লিখবেন, এক দিবেন, এখানে এক দিলে এটা আসবে। যদি এই সূত্রের মাঝে 2 দিবেন, কেন 2 দিচ্ছেন? এই যে 2 যে এখানে দেওয়া আছে, এই 2 এর সুজার মানটা বের করার জন্য 2 দিবেন এখানে। যদি 3 এর সুজার মানটা বের করেন, এখানে 3 দিবেন। 4 এর সুজার মানটা বের করতে 4 দিবেন। হ্যাঁ, একজন গুণ করে বের করে দিছে, গুণ করে 3টা লিখছেন। কোন 3টা? এটা গুণফলটা 5টা লিখে দেন একেবারে। -28,000, এটা এটা গুণ করলে কত আসে? আপনারা যারা লাইভে আছেন তারা একটু কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কিনা। আপনারা কোন এলাকা থেকে করতেছেন ক্লাস, এটাও একটু জানিয়ে দিন, কোন ডিস্ট্রিক্ট থেকে যারা লাইভ ক্লাস করতেছেন। জুমের ক্লাস যারা করতেছেন তাদের তো আমি সবাইকে চিনি মোটামুটি, কারণ যারা এখানে কতজন আছেন, 69, আগে তো আরো বেশি ছিল। আচ্ছা, একজন লিখে দিছে, আমি ওইটা দেখে দেখে লিখতেছি। ভুল হইলে ওনারও দোষ না, আমারও দোষ না, দোষটা আপনার। কারণ কি, আপনি কি করছেন, নিজে করেন না। এই গুণটাও তো আমি শিখিয়ে দিব না। কি করলাম আমরা? 6 নাম্বার ঘর বের করার জন্য 4 আর 5 গুণ করলে চলে আসলো। যারা ফোর্থ ইয়ারে এখনো পড়া শুরু করে নাই, এটাই শেষ সুবর্ণ সুযোগ যে পড়া শুরু করে বই শেষ করার। এই 2টা ঘরের গুণফল এখানে লিখলাম আমরা। এখন এটা -28,000 আর এগুলো হলো প্লাস। এই মাইনাস থেকে এগুলোর সাথে প্লাস করেন, উত্তরটা বের হয়ে যাবে, এনপিভি। এখানে কিছু চেঞ্জ হতে পারে, 5-10 টাকা চেঞ্জ হতে পারে, এটা কোনো বিষয় না, কারণ এখানে কেউ 3 ঘর ধরবেন, কেউ 4 ঘর ধরবেন, কেউ 5 ঘর ধরবেন। 408 টাকা আসছে।
তারা যে আমাকে বলছিল যে এনপিভি বের করো, তারা বলছিল এনপিভি বের করে দেখাও। আমি এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম, হয়ে গেল অঙ্ক। এই অঙ্কটা অনেকবার ইউনিভার্সিটি কোয়েশনে আসছে 10 নাম্বারের জন্য, ছোট প্রশ্ন না, বড় প্রশ্ন হিসাবে। এত ছোট একটা অঙ্ক 10 নাম্বারের জন্য আসছে। এটা একটু মডিফাই হয়ে আইআরআর এটা সেটা বিভিন্ন ভাবে এটা একটু মডিফাই হয়েছে আর কি, একটু বড় হয়েছে হয়তোবা, বড় হয়ে আপনি অনেকবার ইউনিভার্সিটি কোয়েশনে আসছে এই নিয়মটা আর কি। নিয়ম এই তো 5টা, এর মাঝে একটা আপনার শেষ যদি হয়ে যায়, একটা নিয়ম আপনার যদি শেষ হয় 5টার মাঝে একটা শেষ, এটা আসে না পরীক্ষায়। এই একটা শেষ করে ফেললেন, তার মানে আপনার 25% শিওর হয়ে গেলেন এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু আপনি পারবেন যদি পরীক্ষায় এই অঙ্কটা চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন আসে। তো এরকম নিয়ম যে আর 3টা আপনি শেষ শেষ করতে পারেন, একটা শেষ হলো, আর 3টা যদি শেষ করতে পারেন তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যাই আসুক 100% কনফার্ম থাকবেন, এখান থেকে আপনি 10 পাচ্ছেন। এই টেকনিকে যদি আপনি পার্সেন্টেজ 100% শিওর হতে পারেন প্রতিটা চ্যাপ্টার থেকে যে যাই আসুক আমি পারবো, তাহলে কিন্তু, হ্যাঁ তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, একজন কমেন্টে লিখছে যে স্যার আমরা তো ছোট ক্লাসে এইভাবে শিখছি, এনপিভি সমান সমান টিপিভি মাইনাস এনসিও। কমেন্ট লিখছে উনি, এটা টিপিভি লিখতাম আমরা, পরে টিপিভির টাকা এখানে বসাইতাম, পরে এনসিওটা বাদ দিতাম। যে স্যার আপনি সরাসরি এনপিভি এনপিভি বের করে ফেলছেন। সবাই তো আপনার মতো ভালো বা সব বুঝে না, উইক স্টুডেন্টও আছে। আমি তাদের জন্য শর্টকাট করছি, এই যে উপরে 0 ইয়ার মাইনাস 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 দেওয়া, এটা হলো এনসিও। এই এনসিওটা, এই যে এনসিও মাইনাস, এই যে মাইনাস, আর এইগুলো সব যোগ করলে টিপিভি, এগুলা টিপিভি। এই টিপিভি থেকে এনসিও বাদ দিয়ে সরাসরি এনপিভি এখানে দেখা যাচ্ছে, এক ছকের ভিতরে ঝামেলা শেষ। সূত্র আর করি নাই। যদি আপনি আমাকে আরো সময় দেন, আর 3টা ক্লাস করেন বা 2টা ক্লাস করেন, তাহলে সব সূত্র শিখতে পারবেন। যত ধরনের নিয়ম আছে এই ছক ছাড়াও সূত্র দিয়েও করা যায়, সেগুলো শিখতে পারবেন। একজন লিখছে কমেন্টে, স্যার অনেক সময় 300-400 টাকা কম বেশি হয়। 300-400 টাকা কম বেশি হবে যখন এটা 10 লাখ 20 লাখ টাকার অ্যামাউন্ট হবে, তখন 300-400 টাকা কোনো ব্যাপার না। যখন আপনার এই টাকাটাই হলো মোটমাট, টাকাটাই 400 টাকা এনপিভি, ওখানে 300 টাকা ডিফারেন্স হলে হবে না, এখানে 10-20 টাকা ডিফারেন্স হতে পারে, 2-1 টাকা ডিফারেন্স হতে পারে। আচ্ছা তাহলে একজন নাটোর থেকে, একজন চট্টগ্রাম থেকে যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উম আপনারা আপনাদের বন্ধুদের জানাবেন। আর যদি নেক্সট ক্লাসটা আপনার পেতে চান, যারা লাইভে আছেন ফ্রিতে নেক্সট ক্লাসটা পেতে চান, তাহলে আপনারা একটু কষ্ট করবেন, সবাই একবার করে শেয়ার করবেন, একজন বন্ধুকে মেনশন করবেন। নেক্সট রবিবারে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। যেহেতু আপনার কোনো কোনো কোয়েশ্চেন নাই, হ্যাঁ হ্যাঁ বলেন যদি কি, স্যার ডাক দিলেন, বলেন চট্টগ্রাম থেকে একজন। হুম, বলেন কি বলতে চাচ্ছেন, হাত উঠায় বলেন। একজন হাত উঠে কোয়েশ্চেন করতে চাচ্ছে, বলেন। রেডমি, আপনার নাম লিখবেন, রেডমি তো আপনার নাম না। রাকিব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আজকের অঙ্ক নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু আজকে যে পরীক্ষা হইলো না ওইখানে ওই ক্যাপিটাল বাজেটের অঙ্কে কোনো ইয়ার ছিল না, তো ওইখানে কি ইয়ার নিজে থেকে 5 ইয়ার ধরে দিয়ে দিয়ে আসছি, ওইটা কি হবে নাকি? আচ্ছা, এইটা প্রশ্নটা একটা আমি তো কোশ্চেন ছিল। এখনো সম্পূর্ণ দেখি নাই। আচ্ছা, নেক্সট যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস হবে তখন আমি এটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব, বা ফিনান্সিয়াল আসসালামু আলাইকুম ম্যানেজমেন্টের এই একটা ক্লাস হবে ওই পরীক্ষার আগে আসসালামু সলভ আলাইকুম স্যার। সলভ ক্লাস। ওয়ালাইকুম সালাম, বলেন, তখন বলবো। হুম, বলেন। রানিম বলেন, রানিম হাসান। কানিস ফাতেমা বলেন, রত্না। এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করেন, বাইরে কোয়েশ্চেন করেন না, আজকে প্রথম ক্লাস, আজকে যেহেতু তো কোয়েশ্চেন করেন বাইরে থেকে, তাহলে তো হইলো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন, শুনতেছি আমি। রানিম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আমি তো শুনতেছি, বলেন। আমার কথা শোনা যায় না?
আচ্ছা, উনি আর বুঝতেছেন। আচ্ছা, প্র্যাকটিস করবেন, আর একটু ভালো করে প্র্যাকটিস করে আসবেন আরেকবার ক্লাস করার আগে। হ্যাঁ, নুসরাত। স্যার। হ্যাঁ, বলেন, রত্না বলেন। স্যার স্যার অনেক সময় CF18 to C1 plus RF into N আমরা যে সূত্রটা দিয়ে করতাম এই সূত্র দিয়ে কি অঙ্কটা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। এটা শিখতে হলে আরেকটা ক্লাস করতে হবে আপনার, একটু কষ্ট করে। হ্যাঁ, আপনি যদি কালকের ক্লাসটা করেন তাহলে এই নিয়মটা শিখে ফেলবেন। আজকে যে ক্লাস করেছি এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, অন্য কোয়েশ্চেন না, ওগুলো তো অ্যাডভান্স কোয়েশ্চেন। অ্যাডভান্স তো আমি কালকে করাবো, এটা তো আজকে শুরু করছি। প্রাইমারি ক্লাস 1-এর কোয়েশ্চেন করেন, আর ক্লাস 5-6-এর যদি কোয়েশ্চেন করেন তাহলে তো হলো না। আপনি না ভালো সবগুলো শিখে ফেলছেন, ওরা সবাই তো ক্লাস 5-এ পড়ে না, 1-এ পড়ে মাত্র। আচ্ছা ঠিক আছে, আপনারা, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। উনি খালি সালামই দেয়, এরপর আর কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট আপনাদের বন্ধু বান্ধবদের জানাবেন। হ্যাঁ।